প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আহমেদ শরীফ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ হিস্ট্রি অফ বেঙ্গল কোর্সের পাল বংশের উদ্ভব বিষয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আজকের ক্লাসটি পঞ্চম ক্লাস। তোমরা সবাই জানো, গত ক্লাসে আমি শশাঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম নরপতি বা রাজা। কিন্তু শশাঙ্ক পরবর্তী সময়ে বাংলার ইতিহাসে এক অন্ধকারচ্ছন্ন যুগের আবির্ভাব। এই যুগটি প্রায় 100 বছর অব্যাহত থাকে। তথ্যের অভাবে আমরা এই সময় সম্পর্কে তেমন কিছু জানতে পারি না। এই সময়ে বাংলায় অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল। আমরা আগেই বলেছি বাংলায় ষোড়শ জনপদের কথা। এই সময় এই যে 100 বছরের কথা বললাম, তখন বাংলায় যে প্রধান প্রধান রাজ্যগুলো ছিল তার মধ্যে হচ্ছে ক জঙ্গল, এটা হচ্ছে রাজমহলের নিকটে অবস্থিত একটা জনপদ। এছাড়া পুন্ড্রবর্ধন, কর্ণ সুবর্ণ, সমতট, তাম্রলিপ্তি ইত্যাদি। আমি যে রাজ্যগুলোর কথা তোমাদেরকে বললাম, এগুলোতে শশাঙ্কর আধিপত্য ছিল এবং শশাঙ্কর সাথে যেসব উত্তর ভারতীয় রাজাদের সংঘর্ষ হয়েছিল, তারা শশাঙ্ক পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে এবং এই প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে যে ক্ষমতার দ্বন্দ্ব, যে অরাজকতা, যে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল, পরবর্তী সময়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং তা প্রায় 100 বছর কালীন সময়ে এই অঞ্চলে অব্যাহত থাকে। এই অবস্থার অবসান ঘটিয়ে গোপাল নামক একজন একটি রাজবংশের প্রতিষ্ঠা করে, যেটাকে আমরা পাল রাজবংশ বলে চিহ্নিত করি। আমরা যদি গোপালের যে রাজবংশের প্রতিষ্ঠা সে সম্পর্কে জানতে চাই, তাহলে কোন কোন সোর্স গুলো ব্যবহার করব? কারণ তোমরা জানো, ইতিহাস রচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান হচ্ছে উৎস, যার ভিত্তিতেই আমরা ইতিহাস রচনা করে থাকি। তো গোপালের ইতিহাস পুনর্গঠনের জন্য আমরা যেসব সোর্স পাই তা দুই প্রকার। এক হচ্ছে সাহিত্যিক সোর্স, দুই হচ্ছে প্রত্নতাত্ত্বিক সোর্স। সাহিত্যিক সোর্সের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্থশাস্ত্র, তার রচয়িতা কৌটিল্য। ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতা লামা তরানাথ ও আর্য মঞ্জুশ্রী মূলকল্প। এই গ্রন্থগুলো থেকে গোপালের উত্থান সম্পর্কে আমরা কিছুটি জানতে পারি, কিন্তু কনক্রিট কোনো তথ্য আমরা পাই না। এইগুলো তথ্যকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান হাজির করব, যেগুলোকে তাম্র শাসন বলি। এর মধ্যে ধর্মপালের সময় খালিমপুর তাম্র শাসন, মুঙ্গের তাম্র শাসন, কৌমুলী তাম্র শাসন, বানগড় তাম্রলিপ্তি, এইগুলো থেকে আমরা গোপাল সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমরা যে বললাম শশাঙ্ক পরবর্তী সময়ে 100 বছর এখানে একটা অরাজকতা বিরাজ করেছে।
কারণ শশাঙ্কর শত্রুরা এই সময় আক্রমণ করেছিল, তার যে স্বাধীন রাজ্য গড়ে তুলেছিল, এবং শক্তিশালী শাসন ব্যবস্থার অভাবে সেখানে আভ্যন্তরীণ গোলযোগও ছিল খুবই নিত্য নতুন ব্যাপার। তো এই সময়টিকে, এই যে অস্থিতিশীল সময়, এটিকে ঐতিহাসিকগণ মৎস্যান্যায় বলে চিহ্নিত করেছে। মৎস্যান্যায় কি? কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে মৎস্যান্যায়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে: দ্বন্দ্বধরের অভাবে যখন বলবান দুর্বলকে গ্রাস করে, অর্থাৎ মাছের রাজত্বের মতো, যেখানে বড় মাছ ছোট মাছকে ভক্ষণ করে। প্রায় 100 বছর ব্যাপী অনৈক্য, আত্মকলহ, বহিঃশত্রুর আক্রমণ, পুনঃ আক্রমণ, এই আক্রমণে এই অঞ্চল অস্থিতিশীল হয়েছে। এই যে মৎস্যান্যায়ের কথা বললাম, তিব্বতীয় ঐতিহাসিক রামাতরানাথ এ সম্পর্কে বলেছেন, সমগ্র দেশে কোনো রাজা ছিল না। প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ, বণিক নিজ নিজ গৃহে আশেপাশে এলাকায় স্বাধীনভাবে শাসন করত। অর্থাৎ সুসংগঠিত কোনো শাসন ব্যবস্থা না থাকায় এই অঞ্চলে একটি বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলতা দূর করার জন্য শক্তিশালী একজন রাজার দরকার ছিলেন। গোপাল সেই রাজা, যিনি এই বিশৃঙ্খলতা দূর করে ক্ষমতায় আসীন হন। আমরা যদি গোপালের শাসনকালের সূচনা সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখা যাবে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে হালিমপুর তম্র শাসনের ওপর, যেখানে একটি শ্লোকে বলা হচ্ছে, তাহার ছেলে গোপালকে, যিনি রাজাদের মধ্যে মুকুটমণি ছিলেন, মৎস্যান্যায়ের অবসান ঘটাইবার জন্য প্রকৃতিগণ লক্ষ্মীর হাত গ্রহণ করিয়াছে। এই কোটেশনটি আমি পরবর্তীতে ব্যাখ্যা করছি। আমরা লামা তরানাথের বর্ণনায় গোপালের উত্থান সম্পর্কে এক রূপকথার কাহিনী জানতে পারি। তার বর্ণনার মূল বিষয় ছিল এরকম যে, বহুদিন যাবৎ অরাজকতার ফলে জনগণের দুঃখের সীমা ছিল না। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা মিলিয়া আইনানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একজন রাজা নির্বাচন করে, কিন্তু রাজা রাত্রে এক কুৎসিত নাগ রাক্ষসী কর্তৃক নিহত হন। ইহার পর প্রতি রাতেই একজন করে নির্বাচিত রাজা নিহত হতে থাকে। এভাবেই কয়েক বৎসর যাবৎ চলতে থাকে। অবশেষে চণ্ডী দেবীর এক ভক্ত এক বাড়িতে আসে। সেই বাড়ির সবাই খুব বিষণ্ণ ছিলেন। চণ্ডী দেবীর সেই ভক্ত বাড়ির লোকদের জিজ্ঞেস করলো কি হয়েছে, তিনি কোনো সহযোগিতা করতে পারেন কিনা। বাড়ির সবাই সেই আগন্তুকের কাছে তাদের সমস্যার কথা বললেন। তাদের পরিবারের ছেলের সেই দিন ওই অঞ্চলের রাজা হওয়ার কথা। আগন্তুক অবাক হয়ে গেলেন, সে রাজা হওয়ার কথা, এটা খুশির ব্যাপার, কিন্তু এর জন্য সবার মন খারাপ কেন? সবাই এরকম মন খারাপ করে কেন বসে আছে? সবকিছু শোনার পরে ওই আগন্তুক রাজা হতে রাজি হয় এবং সেই রাত্রে নাগ রাক্ষসী আসে এবং আগন্তুকের হাতে থাকা চণ্ডী দেবীর মহিমাযুক্ত এক লাঠি দিয়ে আঘাত করায় ওই রাক্ষসী মারা যায়। পরের দিন সবাই অবাক হয়ে যায় যে আগন্তুক বেঁচে আছে। ফলশ্রুতিতে তাকে আবার রাজা নির্বাচন করা হয়। এরকম পরপর 7 দিন
চলার ফলে ওই অঞ্চলের মানুষজন তাকে পার্মানেন্ট রাজা নির্বাচন করেন। উপর্যুক্ত দুটি বর্ণনার ভিত্তিতে ঐতিহাসিকগণ সিদ্ধান্ত পৌঁছান যে গোপাল নির্বাচিত রাজা ছিলেন। কিন্তু যে দুইটা লিপি এবং লামা তরানাথের বর্ণনা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, অনেক ঐতিহাসিক এই সিদ্ধান্তে পৌঁছেছে, সেটাকে সঠিক বলা খুব মুশকিল। তারপরেও আমরা দেখি যে কোন কোন ঐতিহাসিকরা এই বিষয়টিকে সমর্থন করেছে যে গোপাল জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন এবং তারা কি বলছে। আমরা প্রথমেই বলবো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, যিনি এইসব তথ্যের উপর ভিত্তি করে বলেন, এই চরম দুঃখ দুর্দশা হইতে মুক্তি লাভের জন্য বাঙালি জাতি যে রাজনৈতিক বিজ্ঞতা, দূরদর্শিতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন, ইতিহাসে তা চির স্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার ধরেই নেওয়া হচ্ছে যে কালিমপুর তাম্রশাসন এবং লামা তরানাথের বর্ণনাকে মেনে নিয়ে ধরে নিচ্ছে যে গোপাল নির্বাচিত হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছে। এবং রমেশচন্দ্র মজুমদার যেটা বলছেন যে জনগণের এই বিজ্ঞতা, দূরদর্শিতা, আত্মত্যাগের পরিচয়, অর্থাৎ জনগণ ত্যাগ স্বীকার করে গোপালকে রাজা মেনে নিচ্ছে। এটার জন্য তিনি বাংলার ওই সময়ের জনগণের ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি বলতে চেয়েছেন এই ত্যাগ, দূরদর্শিতা এবং বিজ্ঞতার কারণেই 100 বছরের যে বিশৃঙ্খলতা তা দূর হয়েছিল গোপালের হাত ধরে। কিন্তু এই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের এই কথাটি সহজেই গ্রহণ করেন নাই অন্যান্য ঐতিহাসিকরা, কিংবা তিনি যেসব তথ্যের উপর ভিত্তি করে এইসব সিদ্ধান্তে পৌঁছেছেন, লামা তরানাথের যে কাল্পনিক কাহিনী, যার মধ্যে ইতিহাসের স্পর্শ থাকলেও থাকতে পারে, বা কালিমপুর তাম্রশাসনের যে বর্ণনা, আমরা কালিমপুর তাম্রশাসনে যে প্রকৃতির কথা, প্রকৃতি নামে একটা শব্দের কথা জানতে পেরেছি। আমরা সেই বিষয়টি আবারও উল্লেখ করছি। দ্বন্দ্বধরের অভাবে যখন বলবান দুর্বলকে গ্রাস করে, অর্থাৎ মাছের রাজত্বের মতো, যেখানে বড় মাছ ছোট মাছকে ভক্ষণ করে, সেখানে মানে প্রকৃতি এবং নির্বাচনের দুইটি শব্দের উল্লেখ ছিল। অষ্টম শতাব্দীতে বাংলাদেশে গণনির্বাচনের কথা সেখানে চিন্তা করা হয়েছে, যেখানে স্বার্থের সংঘাতে জর্জরিত অবস্থা, বিশৃঙ্খলতা, অরাজকতা বিরাজ করছে। বাংলার মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় এবং বাংলার যে বিশৃঙ্খল পরিস্থিতি তার অবসান ঘটানো, এটা কল্পনা আজকের সময়ে বসেও করা যায় না। কারণ দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলায় এরকম কোনো ঘটনা ঘটে নাই যে সহজে এইসব বিশৃঙ্খলতা দূর করে একটি স্থিতিশীল ব্যবস্থা আনয়ন করা সম্ভব। বাংলার ইতিহাসের ধারাবাহিকতার সাথে যদি এটা মিলানো হয়, তাহলে বলা যায় যে এটি যে দাবি করছে ঐতিহাসিকগণ, যেটি নির্বাচনের মাধ্যমে সমঝোতার মধ্য দিয়ে ক্ষমতায় আসীন হয়েছিল, তা গ্রহণযোগ্য হবে না এবং অনৈতিহাসিক বলেই চিহ্নিত করা সম্ভব। তারানাথের কাহিনী তো শিশুদের রূপকথার গল্পের থেকেও আকর্ষণীয়।
এই কাহিনীতে রূপক স্থলে কিছু ঐতিহাসিক ঘটনা থাকতে পারে। আক্ষরিক অর্থে এই কাহিনীর উপর বিশ্বাস করে সিদ্ধান্তে পৌঁছা ঠিক হবে না, অন্যান্য সোর্স থেকে যদি এর সমর্থন না পাওয়া যায়। সুতরাং খালিমপুর তাম্রলিপির শ্লোকটি বিশ্লেষণ প্রয়োজন। এই শ্লোকে বলা হয়েছে মৎস্যান্বয় অবস্থার অবসানের জন্য প্রকৃতিগণ গোপালকে ক্ষমতায় অধিষ্ঠিত করিয়াছিল। প্রকৃতি শব্দের অর্থ জনগণ বা প্রধান রাজকর্মচারী বোঝায়। অর্থাৎ অরাজকতা অবস্থায় জনগণ একমত হওয়া, নির্বাচন অনুষ্ঠিত হওয়া খুবই অস্বাভাবিক একটা ঘটনা। তাহলে এই প্রকৃতি কারা সেটা নিয়ে সিদ্ধান্তের একটা ব্যাপার আছে। তাম্র শাসনে যেভাবে বর্ণনা করা হয়েছে তার অর্থ এরকমই দাঁড়াতে পারে, গোপাল কয়েকজন নেতৃত্বস্থানীয়, যেহেতু প্রকৃতির একটি মিনিং বলা হচ্ছে, অর্থ বলা হচ্ছে যে নেতৃত্বস্থানীয় ব্যক্তি বা রাজকর্মচারী। গোপাল কয়েকজন নেতৃত্বস্থানীয় রাজকর্মচারীর সাহায্য নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল এবং তাদের ক্ষমতার প্রয়োগ করে তিনি সেই সবের অবসান ঘটিয়ে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এই ঘটনাকেই হয়তো সভাকবিগণ রাজার ক্ষমতাকে মহিমান্বিত করার জন্য আরো রূপক অর্থে আরো আকর্ষণীয় করে বর্ণনা করেছিলেন বলে লামা তারানাথের ঘটনাটি আমাদের কাছে গল্পের মতো মনে হয়। কিন্তু মূল ব্যাপারটা আমরা যে ব্যাখ্যাটা করলাম যে রাজকর্মচারী বা নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিয়ে গোপাল যদি ক্ষমতা গ্রহণ করে থাকেন এবং শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, তাহলে সেটাকে গ্রহণ করার মতো একটা ভিত্তি পাওয়া যায় বলে আমরা মনে করি। কারণ এতদিন আগে অষ্টম শতকে বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে রাজা নির্বাচিত করতেছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার বলে আমাদের কাছে মনে হয় না। আর যদি রাজা নির্বাচনের কথা বলতেই হয়, আমরা লামা তারানাথের যে কাহিনীটি শুনলাম সেই কাহিনীর মধ্যে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই রাজা নির্বাচিত করতে হচ্ছে। তাহলে বাংলায় এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে প্রত্যেকদিন রাজা নির্বাচনের যে ব্যবস্থা, এটা কোনোভাবেই চিন্তনীয় নয়, সঠিক নয় বলে আমরা মনে করি। সুতরাং আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি, রাজকর্মচারীদের বা উচ্চস্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিয়ে গোপাল হয়তো রাজক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সেটাকেই সভাকবিগণ অতিরঞ্জন করে এভাবে উপস্থাপন করেছে। অষ্টম শতাব্দীতে গণনির্বাচনের কথা চিন্তা করা যেমন অযৌক্তিক, তার উপর ভিত্তি করে সেই রকম সিদ্ধান্ত গ্রহণ করে, যেসব উৎসের উপর ভিত্তি করে এইসব সিদ্ধান্ত নেওয়া হবে, এরকম কোন সিদ্ধান্ত আমরা পরবর্তী পাল রাজাদের সময় পাই নাই। কারণ পূর্ববর্তী কোনো পুরুষ যদি কোনো সফলতার দেখায়, বংশ পরম্পরায় সেই বিষয়গুলো পরবর্তী রাজারা প্রচার করত তাদের তাম্র শাসনের এবং লিপিতে। এরকম নির্বাচন যদি ঘটতো, তাহলে পরবর্তী রাজারা এই বিষয়গুলো গর্বের সাথে বারবার উল্লেখ করত, যার ভিত্তিতে আমরা বলতে পারতাম যে গোপাল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিল এবং পরবর্তী রাজারা সেটার জন্য গর্ববোধ করছে। পরবর্তী পাল রাজাগণের বিভিন্ন তাম্র শাসনে প্রাপ্ত একটি শ্লোকের কথা এখন উল্লেখ করব, যেখানে বলা হয়েছে যেসব লোক তাহাদের নিজ নিজ ইচ্ছামতে কাজ করিয়াছিল, তাদের শক্তি খর্ব করিয়া শাশ্বত শান্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন। এখানে পরবর্তী তাম্র শাসনগুলোতে একই কথা বলা হচ্ছে। গোপাল যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করেছিল, যারা ইচ্ছামতো শাসন করত, তাদের ক্ষমতা খর্ব করে শান্তি প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ
তারা যে মৎস্যান্যায়ের কথা বললাম সেটা দূর করতে সক্ষম হয়েছিলেন গোপালের ক্ষমতা বলে, কোনো অলৌকিক বিষয় না বা নির্বাচনের মধ্য দিয়ে নয়। যদি তাই হয়ে থাকতো তাহলে পরবর্তী তাম্র শাসনগুলোতে এটাকে গর্ব করে বলা হতো তাদের পূর্বপুরুষ গোপাল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, তার এরকম জনপ্রিয়তা ছিল, এটা তারা গর্বের সহিত বারবার উল্লেখ করত। এবং অন্য একজন তিব্বতীয় ঐতিহাসিক বুস্তনের মতে গোপাল সমগ্র রাজ্যে রাজ ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন নিজ ক্ষমতা বলে। আমরা এই বর্ণনাতেও একই পরবর্তী তাম্র শাসনগুলোর সাথে মিল পাচ্ছি, যে গোপাল সমগ্র বাংলার ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল নিজের ক্ষমতা বলে, নিজের যে দক্ষতা এবং যুদ্ধ কৌশলের মাধ্যমে। গোপাল যে রাজ ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না। আমরা যদি তার সম্পর্কে জানার চেষ্টা করি, তিনি তার পূর্বপুরুষরা কোথায় ছিল বা তিনি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হলো সেটা একটু পূর্বেই একটু জানতে সক্ষম হয়েছে আমরা। কিন্তু গোপালের রাজবংশ পরিবার সম্পর্কে বা গোপাল সম্পর্কে জানার তেমন কোনো উৎস পাই না। আমরা যা পাই সেটা অনেকটাই সারা সারা একটা ভাব। আমরা রামাতা তারানাথের বর্ণনায় শুনেছি তিনি আগন্তুক হিসেবে এসে রাজ ক্ষমতায় অধিষ্ঠিত হয়, কিন্তু এগুলোর কোনো সলিড ভিত্তি নেই। পাল বংশের যে তাম্রলিপিগুলো সেখান থেকে কালিমপুর তাম্র শাসনে গোপালের বংশ পরিচয় সম্পর্কে কিছুটা জানা যায়। সেখানে বলা হয়েছে গোপালের পিতা বপ্যাট, যাকে শত্রু ধ্বংসকারী বলিয়া উল্লেখ করা হয়েছে, এবং গোপালের পিতামহ নাম বলা হয়েছে দ্বৈত বিষ্ণুর, যাকে সর্ববিদ্যা বিশুদ্ধ নামে উল্লেখ করা হয়েছে। এই উল্লেখ থেকে মনে করা হয় গোপালের পিতা সর্ব রকম যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং গোপাল তার পিতার মতোই যুদ্ধ করতে সক্ষম ছিল। পিতার সময় রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও তিনি খুব সম্ভবত কোন রাজার হয়ে যুদ্ধবিদ্যা করতেন, এবং গোপাল তার বাবার কাছ থেকেই যুদ্ধবিদ্যায় হাতেখড়ি হয়েছিল। এবং যখন দরকার পড়লো, যখন বাংলার ইতিহাসে এক বিশৃঙ্খল পরিস্থিতির আবির্ভাব হলো, গোপাল তার সেই যুদ্ধবিদ্যার কৌশলটাকে প্রয়োগ করে বাংলার ওপর তার নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছিল এবং নিজেই বাংলায় একটি রাজবংশের প্রতিষ্ঠা করলো, যে রাজবংশ প্রায় 400 বছর ধরে বাংলায় শাসন করেছিল। তো আমরা এইটুকুই গোপালের বংশ সম্পর্কে জানতে পারি, তার পিতার নাম জানতে পারি এবং তার দাদার নাম জানতে পারি। তো তার পিতা ছিল যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং দাদা ছিল সর্ববিদ্যায় বিশুদ্ধ, অর্থাৎ সর্ববিদ্যা সম্পর্কে তিনি স্বচ্ছ জ্ঞান রাখতেন এবং তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন। এখন গোপালের আদি রাজ্য কোনটা ছিল? গোপালের আদি রাজ্য সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের রামচরিত গ্রন্থের সাহায্য নিতে হবে। তোমরা জানো রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। এই গ্রন্থে বলা হয়েছে বরেন্দ্র পাল রাজাদের জনকভূ। তোমরা জানো আমাদের বাংলায় যে জনপদগুলো ছিল, এই জনপদগুলোর মধ্যে অন্যতম ছিল বরেন্দ্রের অবস্থান ছিল উত্তর বাংলায়।
রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুরের একটা অংশ মিলে। তো এখানে সন্ধ্যাকর নন্দী বলছেন যে বরেন্দ্রীয় অঞ্চলে পালদের জনকবু ছিল, অর্থাৎ জনকবু শব্দের অর্থ হচ্ছে পিতৃভূমি, যেখানে তাদের আদি বাসস্থান ছিল, এবং এই অঞ্চলেই তারা প্রথম রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। শুধু সন্ধ্যাকর নন্দীর রামচরিতম থেকেই না, বুদ্ধদেবের কৌমুলী তাম্রলিপ্তি থেকেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যায় যে পালদের আদি রাজ্য ছিল উত্তরবঙ্গের বর্তমান সেই সময়ের বরেন্দ্র অঞ্চলে। এছাড়া প্রথম মহিপালের বানগড় তম্র লিপিতেও রাজ্যম প্রীতম এর উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে পালদের পিতৃরাজ্য হলো উত্তরবঙ্গ। রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ঐতিহাসিক সাধারণভাবে বলেছেন, পালগণ বঙ্গ অঞ্চলে ক্ষমতা বিস্তার করিয়াছিল এবং সমস্ত বাংলাদেশে তাদের আধিপত্য প্রথম হতেই ছিল। রমেশচন্দ্র মজুমদার যে কথাটি উল্লেখ করেছেন, এর সঙ্গে সব ঐতিহাসিকগণ সবসময় একমত পোষণ করেছেন তা না। কারণ দক্ষিণ পূর্ব বাংলায় অষ্টম শতকের দ্বিতীয় অব্দে দেব বংশের প্রমাণ পাই। যদি দক্ষিণ পূর্ব বাংলায় আমরা দেব বংশের প্রমাণ পেয়ে থাকি, তাহলে সমগ্র বাংলাদেশ ব্যাপী গোপালের রাজ্য ছিল এটা গ্রহণ করা সম্ভব হবে না। আর পালদের যে বিভিন্ন তাম্র শাসন, তাম্রলিপির প্রচলন করেছিল, সেগুলোর বেশিরভাগই ভূমিদানকে কেন্দ্র করে করা হয়েছিল। এগুলোর থেকে আমরা জানতে পারি উত্তরবঙ্গ বা উত্তর পশ্চিম বাংলায় মূলত তাদের রাজ্য ছিল। বিশেষ করে বিহার থেকে এগুলো উৎকীর্ণ হয়েছে, যার কারণে কথা বলা যায় যে পালদের যে আদি ভূমি, আদি বাসস্থান, সেটা সর্ব বাংলা ব্যাপী ছিল না। এটা বাংলা, বিহার, উড়িষ্যার এই অঞ্চলেই অব্যাহত ছিল এবং তার উপর ভিত্তি করে একটি শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল এবং সেই শাসন ব্যবস্থার উপর ভর করে পরবর্তী পাল রাজারা তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি, রাজ্য বিস্তার অব্যাহত রেখেছিল। গোপাল শুধু একটি রাজবংশের প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি। আমরা লামা তারানাথের বর্ণনা থেকে জানতে পারি গোপাল মগধ জয় করেছে, অর্থাৎ তিনি পাল বংশ যে অঞ্চলটিতে স্থাপন করেছিল, বরেন্দ্র অঞ্চল, পাল বংশ স্থাপনের পরে, রাজ্য স্থাপনের পরে, স্থিতিশীল অবস্থা অর্জন করার পরে রাজ্য বিস্তারেও মনোযোগী হয়েছিলেন। তিনি মগধ অঞ্চল জয় করেছিলেন বলে লামা তারানাথের বর্ণনা থেকে আমরা জানতে পারি। উৎসের অভাবে আর বিস্তৃত তেমন কিছু আমরা জানি না, তবে গোপাল যে শুধু রাজ্য প্রতিষ্ঠাই করেননি, বরং একটি স্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, তা লামা তারানাথের গোপালের মগধ জয় সম্পর্কে জানার পর আমরা মন্তব্য করতে পারি। অর্থাৎ তিনি একটি স্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, ফলে তার পরবর্তী বংশধরগণ উত্তর ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করার মতো ক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছিল। গোপালের সামরিক শক্তি। গোপালের সামরিক শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমরা পাই না যে যেখানে ওইভাবে বলা হয়েছে গোপালের এত স্থলবাহিনী, এত নৌবাহিনী, এত অশ্বারোহী ছিল বা তিনি খুব যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। তবে যেসব ঘটনার বিবরণ আমরা পাচ্ছি, এই বিবরণগুলো থেকে
আমরা বলতে পারি পাল বংশের বিভিন্ন তম্র শাসনে গোপালকে ওই বিবরণগুলোর মধ্যেই বলা হয়েছে অরাজকতার অবসান করে শান্তির প্রতিষ্ঠাকারী হিসেবে গোপালকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে প্রশংসা করা হয়েছে। অর্থাৎ শশাঙ্ক পরবর্তী সময়ে বাংলায় যে 100 বছরের অরাজকতা বিশৃঙ্খলতা বিরাজ করছিল, এই অরাজকতা বিশৃঙ্খলাতে দূর করে গোপাল একটি শান্তির পরিবেশ সৃষ্টি করেছিল, একটি রাজবংশের প্রতিষ্ঠা করেছিল। এই রাজবংশ প্রতিষ্ঠা, এই বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করা এত সহজ ছিল না। স্বাভাবিকভাবেই অনুমান করে নেওয়া সম্ভব যে গোপাল সমরবিদ্যায় পারদর্শী ছিল এবং তিনি যে অন্যান্য রাজ কর্মচারী বা রাজ্যের প্রধান কর্মচারীদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, তা সম্ভব হয়েছিল তার ক্ষমতার প্রভাব প্রতিপত্তি এবং সামরিক শক্তির কারণে। তিনি যদি সামরিকভাবে শক্তিশালী না হতেন তাহলে কোনোভাবেই অন্যান্য রাজ কর্মচারীরা তাকে সহযোগিতা করতেন না এবং তিনি বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটাতে সক্ষম হতেন না। তিনি সামরিকভাবে এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন বলেই অন্যান্য কর্মচারীরা তাকে সহযোগিতা করেছেন। আমরা দেবপালের মুঙ্গের তম্র শাসনে গোপালের সামরিক শক্তির প্রশংসা করতে দেখেছি, যেখানে বলা হয়েছে গোপাল সামরিকভাবে খুব শক্তিশালী ছিলেন এবং তিনি বিশৃঙ্খল পরিস্থিতি অবসানে তার ক্ষমতার প্রয়োগ করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। অর্থাৎ গোপালের উত্থান, তার রাজ্য বিস্তার সবকিছু তার সামরিক শক্তিরই প্রমাণ। তিনি সামরিকভাবে শক্তিশালী ছিলেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন বলেই এই বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটিয়ে পাল বংশের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এখন আমরা আলোচনা করব গোপালের রাজত্বকাল সম্পর্কে। গোপাল কখন ক্ষমতায় আসলেন, কত বছর ক্ষমতায় ছিলেন, এ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ খুব কম। তবে আর্য মঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থ থেকে আমরা জানতে পারি গোপাল 27 বছর রাজত্ব করেন। তবে অন্যান্য ঐতিহাসিকরা বিভিন্ন তথ্য পর্যালোচনা করে কথা বলেছেন যে গোপালের রাজত্বকাল ছিল 20 থেকে 25 বছর এবং তারা অনুমান করে এই সময়টি নির্ধারণ করেন গোপালের রাজত্বকাল 756 থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত হতে পারে। আমরা যে রাজত্বকালের কথা বললাম এটা পুরোটাই আনুমানিক, এর উপর খুব সুনির্দিষ্ট প্রমাণ নেই যে গোপাল এত সালে ক্ষমতায় এসেছিলেন এবং এত সালে তিনি ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন বা তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন তার উত্তরসূরির কাছে। পুরোটাই অনুমান নির্ভর। তবে গোপাল যে একটা শক্তিশালী রাজবংশের প্রতিষ্ঠা করেছিল এবং একটি শান্তির পরিবেশ ফিরে নিয়ে এসেছিল, এটা আমরা সবাই প্রাপ্ত সোর্স গুলো থেকে জানতে পারি। এবং অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে যে এটা ছিল, এটা সাল একটু কম বেশি হতে পারে, 756 না হয়ে 750 হতে পারে বা 758 হতে পারে। সুনির্দিষ্ট সিদ্ধান্তে ঐতিহাসিকরা পৌঁছতে পারেননি তথ্যের অভাবে, পর্যাপ্ত পরিমাণ সোর্সের অভাবে। প্রাচীন বাংলার ইতিহাসে এটাই আমাদের সব থেকে বড় দুর্বলতা যে এখানে আমরা পর্যাপ্ত তথ্য পাই না। যা পাই সেগুলোর মধ্যে এতটা অতিরঞ্জন রয়েছে যে সঠিক তথ্য কোনটা সেটা বাছাই করাও খুব কঠিন হয়ে যায়। অতিরঞ্জন কেন বলছি আমরা পূর্বেই আলোচনা করেছি
আবারও তোমাদেরকে অতিরঞ্জন শব্দটি গোপালের রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে যেসব অতিরঞ্জন হয়েছিল সে সম্পর্কে আবারও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে বলা হচ্ছে যে এখানে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে গোপালকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে, যা আজকের যুগে বসেও, আজকের বাংলাদেশে বসেও চিন্তা করা যায় না যে বিশৃঙ্খল পরিস্থিতি অবসানের জন্য নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। আরো একটি অতিরঞ্জনের ব্যাপার যে প্রত্যেক দিন রাজা নির্বাচিত হতো নির্বাচনের মাধ্যমে। প্রত্যেক দিন রাজা নির্বাচনের মতো রাজনৈতিক সংগঠন অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা এই অঞ্চলে ছিল না বললেই চলে, কারণ সেই বর্ণনায় বলা হচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত ছিল। তো যদি সেই রকম বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে কিভাবে সেখানে দৈনিক নির্বাচন হবে? নির্বাচনের জন্য একটা স্থিতিশীল পরিবেশ দরকার, রাষ্ট্রীয় একটি সক্ষমতা দরকার, অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তি দরকার, যেগুলো সম্পর্কে ওই বর্ণনাগুলোতে আমরা কিছুই পাই না। আবার যেসব উৎসের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি যে এখানে নির্বাচন হয়েছে, সেগুলোর মধ্যে বিশ্বাসযোগ্যতা খুবই কম, কারণ সেগুলোতে রূপকথার ছলে বর্ণনা করা হচ্ছে চণ্ডী দেবীর মহিমাযুক্ত লাঠি দিয়ে নাগ রাক্ষসীকে হত্যা করা হচ্ছে। সেই হত্যার ফলে গোপাল রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত থাকছে এবং পরপর 7 দিন এইভাবে তিনি নির্বাচিত হলেন। এসব সব গল্পের মতো, রূপকথার গল্পের মধ্যে হয়তো ইতিহাসের ভিত্তি আছে। আমরা পূর্ববর্তী সময়ে তোমাদেরকে পুণ্ড্রবর্ধনের একটি এরকম ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, যেখানে বলা হয়েছিল জিওৎকূপ সম্পর্কে। পরশুরামের সৈন্যরা যুদ্ধ করার পরে যারা মৃত্যুবরণ করত তাদেরকে এই কূপের মধ্যে ফেলে দিলে পরে তারা জীবন্ত হয়ে ফিরে আসতো। আমি তোমাদের সামনে যে ব্যাখ্যাটি করেছিলাম যে ঘটনাটা ঠিক এরকম না, ঘটনাটা হতে পারে এরকম যে পরশুরামের যে রাজবাড়ি, এটা চারদিক থেকে সৈন্য বেষ্টিত ছিল শত্রু সৈন্যর দ্বারা, তাদের পক্ষে বাইরে যাওয়া সম্ভব হচ্ছিল না, কিন্তু ওই রাজবাড়ির মধ্যে একমাত্র খাওয়ার পানির উৎস ছিল ওই জিওৎকূপটি, যে কূপের কথা আমরা বলা হচ্ছে। সারাদিন যুদ্ধ করে সৈন্যরা যখন বিশ্রাম নিত তখন এই কূপের পানি তারা পান করত। কূপের পানি পান করার ফলে তারা ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে পরবর্তীতে আবার যুদ্ধে অবতীর্ণ হতো। তো যখন প্রতিপক্ষ সৈনিকরা এই বিষয়টির কথা জানতে পারলেন, তখন যাতে তারা এই কূপ থেকে পানি পান করতে না পারেন, তাই এই কূপের মধ্যে গোমাংস ফেলে দেওয়ার ব্যবস্থা করলো। সেই গোমাংস ফেলে দেওয়ার ব্যবস্থাকেও একটি রূপকথার গল্পের মধ্য দিয়ে বলা হচ্ছে যে এক চিলের মাধ্যমে প্রতিপক্ষ সৈনিকরা ওই কূপের মধ্যে গোমাংস ফেলে দেয়। এই চিলকে আমরা পাখি হিসেবে চিহ্নিত না করে বলতে পারি যে উনি কোনো গুপ্তচর ছিল, যে গুপ্তচর গোমাংস নিয়ে গিয়ে ওই কূপের মধ্যে ফেলে দেয়। তো কূপের মধ্যে গোমাংস ফেলার ফলে পরশুরামের সৈন্যরা, এবং পরশুরাম যেহেতু হিন্দু সম্প্রদায়ের ছিল, তারা গোমাংস খেত না, এবং এর ফলে ওই কূপের মধ্যে যে পানি ছিল সে পানিগুলো আর তারা পান করলো না, কারণ তাতে তাদের ধর্ম চলে যাবে বা ধর্ম ত্যাগী হয়ে যাবে। এর ফলে প্রতিপক্ষ সৈন্যরা পরশুরামকে সহজেই পরাস্ত করতে পারল।
অর্থাৎ পূর্ববর্তী সময়ে যে কূপের পানি পান করে ফ্রেশ হয়ে আবার যুদ্ধে আসতো, এটাকেই ঐতিহাসিকরা অতিরঞ্জন করে বলছে যে জিওৎকূপ, ওটার মধ্যে ফেলে দেওয়া হতো মৃত সৈনিকদের, তারা আবার জীবিত হয়ে ফিরতো। মূলত সেরকম না, ওই কূপের পানি পান করে তারা নিজেদেরকে আবার ফ্রেশ করে যুদ্ধে অবতীর্ণ হতো, এই জিনিসটাকেই তারা অতিরঞ্জন করেছে। আমরা গোপালের সময়, গোপালের রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সময় এইরকম রূপকথারই বিবরণ পাচ্ছি, যে রূপকথাগুলোর মধ্যে থেকে ইতিহাসের উপাদানকে আমাদের ঐতিহাসিকদেরকে অনেক সতর্কতার সহিত খুঁজে বের করতে হবে। কারণ এখানে চণ্ডী দেবীর কথা বলা হচ্ছে এবং রাক্ষসী নাগের কথা বলা হচ্ছে, যেগুলোর স্থান ইতিহাসে নেই। বিশৃঙ্খল পরিস্থিতি থাকতে পারে, সেই বিশৃঙ্খল পরিস্থিতিতে রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ফলে অন্য গ্রুপ যিনি বা যারা রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হলো তার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে তাকে পরাস্ত করত। ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি করার জন্য, যেটাকে এখানে মৎস্যান্যায় বলা হয়েছে। তো এই বিশৃঙ্খল পরিস্থিতি অবসান করার জন্য যে পরিকল্পনার দরকার ছিল, যে সমরশক্তির দরকার ছিল, খুব সম্ভবত গোপালেরই সেই শক্তি ছিল। বিদ্যমান ক্ষমতাধর ব্যক্তিরা যারা এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল, গোপাল তাদের থেকে শক্তিশালী ছিল এবং তিনি অনেকটা কৌশলী ছিলেন, কূটবুদ্ধি ছিল। কূটনৈতিক বুদ্ধির প্রয়োগ করে তিনি অন্যান্য ক্ষমতাধর ব্যক্তিদেরকে নিজের দলে নিয়ে আসেন এবং তাদের সম্মিলিত ক্ষমতা প্রয়োগ করে তিনি এই বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটিয়ে নিজেকে একটি স্বাধীন সার্বভৌম রাজ্যের অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আমরা যে ঘটনাগুলোর বিবরণ করলাম, এগুলো সোর্স সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি, কিন্তু এগুলো খুবই সীমিত। ইতিহাস রচনার জন্য উৎসের উপর ভিত্তি করে আগাতে হয়, আমরা সবাই জানি। এর সঙ্গে ঐতিহাসিকের যে দার্শনিক ক্ষমতার কথা আমি বারবারই বলছি, যে এইসব যে সোর্সের কথা বলছি, এই সোর্স গুলোর মধ্যে একটা সমন্বয় ঘটিয়ে একটি পাঠ্য উপযোগী ইতিহাস রচনা করার জন্য উচ্চমান সম্পন্ন দার্শনিক ক্ষমতা সম্পন্ন ঐতিহাসিকরাই এটা করতে পারে, ইতিহাসের এই গ্যাপ গুলো পূরণ করতে পারে এবং তাই করেছেন। যে এইসব রূপকথার কাহিনী বর্ণনা করলেও ঐতিহাসিকগণ এগুলো গ্রহণ করেন নাই, এর মধ্যে বাস্তবের যে ছোঁয়া আছে তারা শুধু সেইটুকুকেই গ্রহণ করেছে, গ্রহণ করে ইতিহাস রচনার দিকে অগ্রসর হয়েছে। আমরা যদি উপসংহারে আলোচনা করি, গোপাল অরাজকতার অবসান ঘটিয়ে বাংলায় তার রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এটা নিয়ে কোনো সংশয় নেই। তিনি পাল বংশের একটি শক্তিশালী ভিত্তিও দিয়েছিলেন, যে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এটা তো একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে একদিনে অবসান হয় না। আমরা যেটা আগেই বললাম, তিনি হয়তো কয়েকজন ক্ষমতাধর রাজকর্মচারী বা যারা বিশৃঙ্খল করতো তাদের কয়েকজনকে নিজের পক্ষে নিয়েছিলেন এবং তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে অন্য যারা বিশৃঙ্খলতার সৃষ্টি করত তাদেরকে অবসান করতে সক্ষম হয়েছিলেন তার ক্ষমতা বলে, এবং এটাই তার সব থেকে বড় সফলতা। তিনি এই অঞ্চলের বিশৃঙ্খলতা দূর করতে সক্ষম হয়েছিলেন এবং একটা রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি যে স্থিতিশীল পরিবেশ দিয়েছিলেন, এই স্থিতিশীল পরিবেশের উপর ভিত্তি করে গোপালের পরবর্তী 17 পুরুষ প্রায় 400 বছর ধরে বাংলায় শাসন অব্যাহত রাখেন। অর্থাৎ গোপালের প্রতিষ্ঠিত রাজবংশটি বাংলার ইতিহাসে সব থেকে বেশি কাল সময় শাসন করেছে, 400 বছর। আমরা প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে একেবারে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত যদি চিন্তা করি, বাংলায় বেশিরভাগ সময় শাসকরা এসেছে বহির অঞ্চল থেকে। আমরা মৌর্য শাসনের কথা বলবো, এটা সর্বভারতীয় শাসনের একটা অংশ হিসেবে বাংলায় শাসন করেছে। গুপ্ত শাসনের কথা বলবো, তখনও সর্বভারতীয় শাসনের একটা অংশ হিসেবে
বাংলায় শাসন করেছে, কিংবা পরবর্তী যে শাসকগণ সবাই বাংলার বাইরের ছিলেন। বাংলায় প্রথম নিজস্ব শাসন ব্যবস্থা চালু করে শশাঙ্ক, এবং গোপালের যে পিতৃভূমি বা জনকভু বা তার যে জন্মস্থান সেগুলো বিবেচনা করে আমরা বলতে পারি যে পাল বংশ বাংলার নিজস্ব শাসক ছিলেন। পাল রাজারা নিজস্ব বাংলার নিজস্ব জনগণ ছিল, এবং তারা এই অঞ্চলে একটি শাসন ব্যবস্থা দাঁড় করিয়েছিল এবং এই অঞ্চলে দীর্ঘ সময় শাসন করতে সক্ষম হয়েছিল, যে শাসন ব্যবস্থার ভিত্তিতে এখানে শান্তির পরিবেশ বিরাজ করছিল এবং এই অঞ্চলে একটা সমৃদ্ধ সংস্কৃতি গড়ে উঠেছিল, সভ্যতা গড়ে উঠেছিল। আমরা পাল বংশের সময় যেসব নিদর্শন খুঁজে পাই সেগুলোই তার প্রমাণ। আমরা যদি সম্পুর বিহারের কথা বলি, গোপালের পরবর্তী বংশধরের সময় সেখানে একটি বৌদ্ধদের একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যেটা বাংলার ইতিহাস এবং ঐতিহ্যে একটি বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। তো আমরা এই কথা বলতেই পারি গোপাল এই অঞ্চলের মানুষ ছিলেন, তিনি বহিরাগত ছিলেন না। তিনি যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার ফলে বাংলার মানুষের সুদিন ফিরতে শুরু করেছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, সহায়ক গ্রন্থসমূহ, এই সহায়ক গ্রন্থসমূহ আমি এখানে দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে তার পেছনে উল্লেখিত বইগুলো, এই বইগুলোর মধ্যে এম চৌধুরী মানে আব্দুল মোমিন চৌধুরীর ডাইনেস্টি হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে গোপালের উত্থান সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে। এছাড়া আর.সি মজুমদারের হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থ ভলিউম 1-এও পাওয়া যাবে। এছাড়া এম.এ. রহিম, আব্দুল মোমিন চৌধুরী, সিরাজুল ইসলাম ও এ.বি.এম. মাহমুদ সম্পাদিত বাংলার ইতিহাস গ্রন্থেও এ সম্পর্কে জানা যাবে। তো এই গ্রন্থগুলো যদি তোমরা অধ্যয়ন করো, প্রাচীন বাংলার ইতিহাসের যে সংকট সমূহ সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারবে, এবং যেসব গল্পের মাধ্যমে এই ইতিহাসগুলো বলার চেষ্টা করা হয়েছে সেগুলো সম্পর্কে তোমরা স্পষ্ট হতে পারবা, এবং সেই সময়ের সাথে বর্তমান বাংলাদেশের যে মিল সে মিলগুলো খুঁজে পাওয়া যাবে, এবং যার ভিত্তিতে তোমরা সিদ্ধান্ত পৌঁছতে পারবে বাংলায় যে পরম্পরা বিদ্যমান ছিল ইতিহাসের, তা প্রাচীনকাল থেকেই একই রকম ছিল। একটা অঞ্চলের একটা ভূখণ্ডের যে ঐতিহ্য তা হঠাৎ করে চেঞ্জ হয় না, তা হাজার বছর ধরে অব্যাহত থাকে। এই অঞ্চলে যে বিশৃঙ্খলতা সেই সময়ে ছিল, এখনো যে মাঝে মাঝে আমাদের মধ্যে বিশৃঙ্খলতা মাথা চাড়া দেয়, তা আমাদের সেই ঐতিহ্যেরই অংশ। এবং বাংলার মানুষ বিশৃঙ্খলতা যে পছন্দ করে না, গোপালের রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাধ্যমেই আমরা তা লক্ষ্য করি। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও সাহায্য সহযোগিতার মাধ্যমে একে অপরের প্রতি হাত বাড়িয়ে দিত, যার ফলে একসময় বিশৃঙ্খল পরিস্থিতির অবসান হতো। এবং গোপাল সেই রকম একটি পরিস্থিতিতেই বাংলায় বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি শক্তিশালী রাজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছিল, এবং সেই রাজ্য ব্যবস্থাকে আমরা বলছি গোপাল রাজবংশ এবং পাল রাজবংশ, যার প্রতিষ্ঠাতা গোপাল। এবং এই রাজবংশ প্রায় 400 বছর ধরে এই অঞ্চলে শাসন অব্যাহত রেখেছিল এবং শক্তিশালী একটা রাজবংশ প্রতিষ্ঠা করেছিল, যে রাজবংশ পরবর্তী সময়ে সর্বভারতীয় বিভিন্ন ক্ষমতার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছিল, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন প্রোগ্রামে তোমরা সংযুক্ত হতে পেরেছো, তোমরা ক্লাস করছো, তোমাদেরকে যে বইগুলোর কথা বলা হচ্ছে যদি এই বইগুলো তোমরা দেখো তাহলে ঘরে বসেই নিজেদেরকে প্রস্তুত করতে পারবা, নিজেদেরকে
পরীক্ষার জন্য এবং নিজেদের ভবিষ্যৎ চলার পথের জন্য জ্ঞানে সমৃদ্ধ করতে সক্ষম হবো। তোমাদের এই করোনাকালীন সময়টা ভালো কাটুক, তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তীতে অন্য এক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।